হ্যালো এভরিওয়ান, আই এম সায়ন কেস। ওয়েলকাম টু মাই সায়ন এডুকেশন। সায়ন এডুকেশন সবাইকে ওয়েলকাম। এই চ্যানেলটা আমি মেনলি খুলেছি যারা ক্লাস 10-এর মাধ্যমিক পরীক্ষা দেবে, মাধ্যমিক অ্যাসপিরেন্ট, তাদের সুবিধার্থে আমি এই চ্যানেলটা খুলেছি। এখানে ফিজিক্যাল সায়েন্সের প্রতিটা চ্যাপ্টার নিখুঁত করে, বিশেষ করে কনসেপ্ট বেসিসে পড়ানো হবে। আর যারা কম্পিটিটিভ এক্সাম দেবে তাদের এই চ্যানেলটা খুব কাজে লাগবে, খুব হেল্পফুল হবে। শুরু করা যাক। লাইটটাকে যদি শুরু করা যায়, লাইট। তাহলে আমরা ভৌত বিজ্ঞানের ফিজিক্সের যে শাখায় আমরা লাইট নিয়ে আলোচনা করি সেই শাখাটা কি বলছে? এগুলো ব্রাঞ্চ অফ ফিজিক্স, যেখানে উই স্টাডি কি পড়া হয় না, বিহেভিয়ার অ্যান্ড কি পড়া হয়, প্রপার্টি। প্রপার্টি প্রপার্টি মানে ওর মধ্যে কি কি আছে, প্রপার্টি কার অফ লাইট। ওকে, আমরা যে শাখায় পড়ি, লাইটের যে শাখাটা নিয়ে পড়ি সেটাই হচ্ছে অপটিক। আমরা সায়েন্সের ভাষায় বলবো অপটিক। তাহলে অপটিকটা হয়ে গেল। তাহলে এই লাইটটাকে আমরা বলবো লাইট আর অপটিক। কি বলবো? অপটিক্স। আলোর সোর্স। হোয়াট ইজ সোর্স অফ দ্য লাইট? সোর্স মানে কি? সোর্স মানে হলো উৎস। তাহলে উৎসটা কি? লাইটের উৎস মানে লাইট যেখান থেকে উৎপন্ন হয়। কোথা থেকে উৎপন্ন হচ্ছে? আমরা সবাই জানি সূর্য থেকে লাইট উৎপন্ন হচ্ছে। তাহলে সূর্যটা কি? তাহলে এই সোর্স, আবার লাইট, এই আমাদের বাল্ব, তারপর ক্যান্ডেল, এগুলো থেকেও আমরা লাইট পাই। তাহলে লাইটের সোর্সটা কি? সোর্সটাকে আমরা দু ভাগে ভাগ করতে পারি। দেখো, লাইটের সোর্সেস কি? দেখো, এক নম্বর কি বলছে? লুমিনিয়াস। আমি ইংলিশ টার্মগুলো বলে দিচ্ছি, এর সাথে বাংলাগুলো লিখবো, তোমরা একটু নোট করে রাখো, তার সব থেকে সুবিধা হবে। লুমিনিয়াস। আর একটা কি হবে? নন লুমিনিয়াস। লুমিনিয়াস আর নন লুমিনিয়াস। লুমিনিয়াসটা কি? লুমিনিয়াসটা হলো সপ্রভ বলছে বাংলায়। এটাকে বলছে সপ্রভ, আর এটাকে বলছে নিষ্প্রভ। নিষ্প্রভ মানে সপ্রভ মানে এর নিজস্ব আলো আছে, নিজস্ব আলো আছে, আর এর নিজস্ব আলো নেই। ওকে, এটা আলো আছে আর এর নিজস্ব আলো নেই, সেটাকে বলছে লুমিনিয়াস। তাহলে আমরা কার কার নিজস্ব আলো আছে, কার নিজস্ব আলো নেই? যেমন বই, বুক, পেন, বোর্ড, যা কিছু আছে যাদের নিজস্ব আলো থাকে না, আমরা সবাই জানি লুমিনিয়াস। আর এই লুমিনিয়াস মানে যাদের সপ্রভ, তাকে আবার দুভাগে ভাগ করা হচ্ছে। একটা দেখো প্রাকৃতিক, মানে ন্যাচারাল, আর একটা আর্টিফিশিয়াল। আর্টিফিশিয়াল আর্টিফিশিয়াল মানে কি? কৃত্রিম, মানে কৃত্রিম ভাবে যেখান থেকে আমরা আলো পাই। আর ন্যাচারাল কি? প্রাকৃতিক। প্রাকৃতিক মানে কি? আমরা প্রকৃতি থেকে যেটা পাচ্ছি। তাহলে হোয়াট ইজ প্রাকৃতিক? তার প্রাকৃতিকটা হলো, উদাহরণ কি? সূর্য। ঠিক আছে। আর কৃত্রিমটা কি? আমরা জানি টর্চ লাইট, টর্চ, তারপর ক্যান্ডেল মানে মোমবাতি ইত্যাদি। এটা হলো উৎস হয়ে গেল। তাহলে তাহলে আলোর কোথা থেকে পাই? আলোর কোথায় পাই? সপ্রভ হলে যার নিজস্ব আলো আছে, নিষ্প্রভ হলে যার নিজস্ব আলো নেই। নিজস্ব আলো কাদের নাই? বুক, পেন, বোর্ড, মানে যাদের নিজস্ব, চাঁদ, মুন হবে, মুন বলবো করে যার নিজস্ব আলো নেই। চাঁদের তো নিজস্ব আলো নেই, সূর্য থেকে পাই। আর সপ্রভ কোনটা? যাদের নিজস্ব আলো আছে, যেমন হলো সূর্য, তাই তো? সূর্য হতে পারে সপ্রভ, দুভাগে ভাগ হচ্ছে, একটা ন্যাচারাল আর একটা আর্টিফিশিয়াল। ন্যাচারাল হলে যারা প্রকৃতি থেকে পাচ্ছে, সবাই জানো সূর্য, আমরা একদম যখন পৃথিবী সৃষ্টি হয়েছে সেখান থেকে পাচ্ছে সূর্য। আর আর্টিফিশিয়াল হলো কৃত্রিম। কৃত্রিম মানে কি? টর্চ, মোমবাতি, আমরা যেটা লাইট ইজ এ electromagnetic wave. Light is a electromagnetic wave which
ক্যারিজ বহন করে, কি বহন করে? এনার্জি। সমস্ত ওয়েভই এনার্জি বহন করে, মাস বহন করে না ওয়েভরা। সমস্ত ওয়েভ কি বহন করে? সবসময় এনার্জি বহন করে এক জায়গা থেকে অন্য জায়গায়, কোনোদিন ভর বহন করবে না ওয়েভরা। ওয়েভ মানি এনার্জি বহন করে। হুইচ ক্যারিজ এনার্জি, কার মাধ্যমে? থ্রু থ্রু পার্টিকেলস। থ্রু পার্টিকেলস মানে ছোট ছোট পার্টিকেলস হলো কণা। তাহলে এই পার্টিকেলসটাকে কি বলছে? পার্টিকেলসটাকে কি বলছে আমরা? ফোটন। ফোটন কণা, একমাত্র এই কণা। এই ফোটনের কি কি বৈশিষ্ট্য থাকে? যদি ক্লাস 10 ক্ষেত্রে অত ইম্পর্টেন্ট নয়, কিন্তু কম্পিটিটিভ পরীক্ষার ক্ষেত্রে এগুলো ইম্পর্টেন্ট থাকে, ওই জন্য বলে দিচ্ছি, শুনে রাখো। ফোটনের ক্ষেত্রে কি কি থাকে? ফোটনের মাস নেই, মাস লেস মানে ভর নেই। আর এটা কি? এলাস্টিক। এলাস্টিক মানে স্থিতিস্থাপক। আর এটা কি? এটা রিজিড মানে দৃঢ়। ফোটন, ফোটনের এই কটা বৈশিষ্ট্য আমি বাংলায় লিখে দিচ্ছি, বাংলায় আরো লিখে দিচ্ছি। লাইট কি? আলো হলো, বাংলায় লিখে রাখছি, আলো কি? আলো হলো এক ধরনের, দেখো ইলেকট্রোম্যাগনেটিক, তড়িৎ আছে চুম্বক আছে, তড়িৎ চুম্বকীয় তরঙ্গ, রেডিয়েশনও বলতে পারি এক ধরনের তড়িৎ চুম্বকীয় তরঙ্গ, যেটা যা এনার্জি মানে শক্তি পরিবহন করে। পরিবহন করে কার মাধ্যমে বহন করবে? ছোট ছোট পার্টিকেল বহন করে। আচ্ছা হ্যাঁ, আরেকটা বলতে ভুলে গেলাম, ক্যারিজ ডিসক্রিট এনার্জি হবে। ডিসক্রিট মানে প্যাকেট টাইপের। আর এই পার্টিকেলগুলো না একটা পার্টিকেল নয়, যেমন মেশিন গানে যেমন বুলেটের বেরোয়, মেশিন গানে যেমন প্রচুর পরিমাণে গুলি একসাথে একসাথে বেরোয়, সেটাইগুলো পার্টিকেল, মানে একসাথে বেরোবে, একা একা কোনোদিন পার্টিকেল বেরোবে না, তাহলে লাইট সৃষ্টি হবে না, একসাথে পার্টিকেল হয়। তাহলে পরিবহন করে। আলো হলো এক ধরনের তড়িৎচুম্বকীয় তরঙ্গ যা শক্তি পরিবহন করে কার মাধ্যমে? ছোট ছোট ফোটন কণার মাধ্যমে, বা ছোট ছোট কণা লেখো, ব্যাকেটে লিখবে ফোটন, ছোট ছোট কণার মাধ্যমে। এখানে ইন্টারেস্টিং জিনিস আছে, কণার মাধ্যমে। সেই কণার নামই, কণা কি কি বলছি? কণাটা কি বলছি? ফোটন কণা। ফোটন কণা। ফোটন কণার বৈশিষ্ট্য হলো কি কি বলে দিচ্ছি, আর লিখছি না, এখানে লিখে দিচ্ছি। এর কি? ভরহীন। ফোটন কণা হলো ভরহীন। ইলাস্টিক মানে তোমরা সবাই জানো স্থিতিস্থাপক। স্থিতিস্থাপক মানে এক জায়গা থেকে আবার সেই আগের জায়গায় চলে আসবে, মানে স্থিতিস্থাপক না হলে না ওয়েভ সৃষ্টি হবে না। কোনো তরঙ্গর কণা যদি স্থিতিস্থাপক না হয় তাহলে কোনোদিন তরঙ্গ সৃষ্টি হবে না, মানে এই জায়গায় আছে, এ সরে এই জায়গায় এলো, আবার তার আগের জায়গায় ফিরে আসতে হবে, তা নাহলে স্থিতিস্থাপক না হলে কোনো ধরনের তরঙ্গ সৃষ্টি হবে না। স্থিতিস্থাপক আর কি দৃঢ়, এই তিনটে বৈশিষ্ট্য। ওকে, তাহলে এখানে দেখো আলো হলো এক ধরনের তড়িৎচুম্বকীয় তরঙ্গ যা শক্তি পরিবহন করে ছোট ছোট কণার মাধ্যমে। আর এটা কি? আমাদের চোখ যেটাকে গ্রহণ করে, আমাদের চোখে যা অনুভূতি সৃষ্টি করে। আমরা তো আলো দেখতে পাই না, কিন্তু অনুভব করতে পারি, তাই তো? তাহলে অনুভূতি সৃষ্টি করছে, যে চোখে লাইট পড়লে দেখবে, চোখ বন্ধ করলেও লাইট পড়লে বুঝতে পারা যাবে, অনুভূতির সৃষ্টি করে। এটাই হচ্ছে লাইটের সংজ্ঞা। তাহলে এর মধ্যে দেখো আলো হলো এক ধরনের কি আছে? তড়িৎচুম্বকীয় তরঙ্গ যা শক্তি পরিবহন করে কার মাধ্যমে? ছোট ছোট কণার মাধ্যমে, আমাদের চোখে যা অনুভূতি সৃষ্টি করে। তাহলে এখান থেকে কি কি বৈশিষ্ট্য পাচ্ছি দেখো, এখানে বলা আছে ডুয়েল নেচার, মানে কি? দ্বৈত ধর্ম। দ্বৈত মানে কি? দুটো। তাই দুটো ধর্ম কি কি? একটা দেখো তরঙ্গ ধর্ম 1 নম্বর, আর 2 নম্বর কি বললাম? কণা ধর্ম। তাহলে আলো দুটো ধর্ম, একটা তরঙ্গ ধর্ম আর একটা কণা ধর্ম। ওকে, তাহলে তরঙ্গ ধর্ম এটা তো আসলে বুঝতে পারছি। তাহলে এটা কি বলছে? আলোর কি ধর্ম? দ্বৈত ধর্ম বা ডুয়েল নেচার, দ্বৈত ধর্ম। কি কি? 1 নম্বর কি? তরঙ্গ ধর্ম, তরঙ্গ ধর্ম, আর একটা কি? কণা ধর্ম।
আশা করি বুঝতে পেরেছো কোনটা কোন ধর্ম। চলো এটা মুছে দিয়ে একবার কি স্পিড অ্যান্ড পাথ, এরপর আমরা স্পিড অ্যান্ড পাথ নিয়ে পড়বো। তাহলে প্রথমে কি বলেছি, লাইটটা কি, লাইট হলো এক ধরনের ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। তাহলে আলো কি এক ধরনের, বাংলায় লিখে দিচ্ছি আমি, তড়িৎ চুম্বকীয় তরঙ্গ। আলো কি, আলো হলো এক ধরনের তড়িৎ চুম্বকীয় তরঙ্গ, ঠিক আছে। যেটা এই তড়িৎ চুম্বকীয় তরঙ্গের বৈশিষ্ট্য কি বলতো, এটা হলো নন মেকানিক্যাল ওয়েভ। নন, আমি যখন ওয়েভ পড়াবো তখন আরো বলে দেবো। নন মেকানিক্যাল ওয়েভ মানে যে ওয়েভটার কোনো মাধ্যম লাগে না, মাধ্যম লাগে না, ওকে। যেমন এটা হলো তড়িৎ চুম্বকীয় তরঙ্গ যার মাধ্যম লাগে না। তাহলে আলো কি, আলো শূন্য মাধ্যমে যেতে পারে। তাহলে এক নম্বর বৈশিষ্ট্য কি, আলো শূন্য মাধ্যমেও আলো শূন্য মাধ্যমে আলো যেতে পারে, ঠিক আছে। তাহলে আলো শূন্য মাধ্যমে, আলোর বেগ কত, আলোর বেগ ভালো করে মনে রাখো, আলোর স্পিড বলা হয়। কেন স্পিড, কারণ আলো সবসময় সরলরেখায় যায়। তাহলে সরলরেখায় গেলে ভেলোসিটিও যা স্পিডও ওই একই, ওকে। আলো যদি সরলরেখায় যায় তাহলে ভেলোসিটি যা স্পিড একই। তাহলে আলো স্পিড কত, 299792458 মিটার পার সেকেন্ড। এটা কিসে, এসআই ইউনিট, এসআই মিটার আছে। তাহলে দেখো 29959 এটা এসআই আছে। তাহলে দেখো এখানে 1 2 3 4 5 6 7 8, আটটা আছে। তাহলে আমি কি লিখতে পারি, 2.99 অ্যাপ্রক্সিমেটলি যেটা লিখতে পারি 10⁸ লিখতে পারি, যেহেতু আটটার কমে আছে এদিকে আটটা। তাহলে মিটার পার সেকেন্ড লিখতে পারি। আমাদের বইয়ে যেটা ধরে থাকে এটা হলো অ্যাকচুয়াল, কিন্তু আমাদের এটা তোমাদের মনে রাখার দরকার নেই। কিন্তু অ্যাকচুয়াল যেটা আলোর ভেলোসিটি শূন্য মাধ্যমে সেটা হবে, দেখো 2 পয়েন্টের পর 9 আছে, 5-এর থেকে বেশি আছে, তার মানে আমি কি লিখতে পারি, 2টা এক ঘর এদিকে হয়ে যাবে, মানে 3 হয়ে যাবে অ্যাপ্রক্সিমেটলি। তাহলে 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। এটা কি, আলোর স্পিড এসআই পদ্ধতিতে। দেখো মিটার আছে এসআই, তাহলে এটাকে আমি যদি সিজিএসএ করি, তোমাদের এটাই ইম্পর্টেন্ট, এটাই লাগবে। 3 × 10⁸ পরীক্ষা পড়লে 3 × 10⁸ মিটার পার সেকেন্ডই লিখবে। আমি জাস্ট এটা বললাম অ্যাপ্রক্সিমেটলি 3 × 10⁸। তাহলে মিটার পার সেকেন্ডটাকে আমি কি করব, যদি সিজিএসএ করি, সিজিএসএ করলে মিটারটাকে কি করব আমি, দেখো মিটারটাকে সেমি করব, দৈর্ঘ্য একক, আর সেকেন্ডটা সিজিএসএ সেকেন্ডই থাকে, সেকেন্ড। মিটারটাকে সেমি করতে গেলে কি করতে হবে, 1 মিটার সমান কি, 1 মিটার সমান কত সেন্টিমিটার, মিটার ডেসিমিটার সেন্টিমিটার 100 সেমি। তাহলে মিটারটাকে সেন্টিমিটার করতে গেলে 100 সেমি, মানে 100 মানে দুটো শূন্য দিয়ে গুণ, দুটো শূন্য দিয়ে গুণ করলে কি হবে, 3টা যেমন সেখানে থাকবে 10⁻, কি হয়ে যাবে, 10 হয়ে যাবে, 10 সেমি পার সেকেন্ড। এটা হলো সিজিএস পাইতে। আর যদি কিলোমিটারে বলে তখন হবে 3 লাখ কিলোমিটার পার সেকেন্ড, কিলোমিটার পার সেকেন্ড। 3 লাখ কেন হচ্ছে, কারণ 10⁵ মানে 1 লাখ, তা 5 এদিকে 3 হয়ে গেলে 5, 10⁵ 3 লাখ কিলোমিটার পার সেকেন্ড। এটা দরকার নাই, এটা বেশি ইম্পর্টেন্ট, দুটো সিজিএস আর এসআই মনে রাখলেই হবে, ওকে। পজ করে দাও, কেটে দাও। তাহলে 2 নম্বর, আলোর সব সময়, আলোর বেগ কত, আলোর বেগ 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। 3 নম্বর কি, কি আছে, পাথ। পাথ মানে কোন দিকে যাবে আলো, আলো বেঁকা যাবে না সোজা পথে যাবে। আলো সবসময় সরলরৈখিক পথে যায়, আলো সবসময় সরলরৈখিক পথে যায়, আলো সবসময় একটা সরল রেখায় যাবে। ওই একটা সরলরেখায় যাবে বলেই তো আমাদের ছায়াগুলো পড়ে। যদি আমি সামনে দাঁড়িয়েছি, একটা যেখান থেকে উৎস হচ্ছে আলো সেখান থেকে আসছে, যদি বক্রপথে যেত তাহলে আমাকে পেছন থেকে কাটিয়ে পেরিয়ে যেত, কিন্তু আমরা যেদিকে আলো আসছে তার সামনে আমরা দাঁড়িয়ে আছি,
ওই জন্য তো আমাদের ছায়াটা পড়ছে পেছন দিকে, তাই না? আলো যেদিকে আসছে তার উল্টো দিকে আমাদের ছায়া পড়ছে। ওখান থেকে একটা অবস্টাকেল যদি সামনে দাঁড়িয়ে থাকে, একটা অপাক বস্তু, মানে পুরো অস্বচ্ছ বস্তু যদি সামনে দাঁড়িয়ে থাকে আলোর পথে, তাহলে তার ছায়াটা কি হবে? আলো যেদিকে আছে তার বিপরীত দিকে পড়বে। তাহলে এখান থেকে আমরা কি জানতে পারি? আলো সবসময় সরলরেখায় যাবে, আলো সবসময় সরলরেখায় যাবে। আর এর ফলেই সৃষ্টি হচ্ছে, আলো সরলরেখায় যাচ্ছে বলেই আমরা ছায়া আর কি পাচ্ছি, ছায়া আর মানে এটা কি প্রচ্ছায়া বলছে, প্রচ্ছায়া ও উপচ্ছায়া। প্রচ্ছায়া আর উপচ্ছায়া তোমরা জানো আশা করি। এখানে ধরো আলো আসছে, আমি এখানে একটা বস্তু আছে এরকম, এখানে একটা বস্তু আছে ধরো, এই বস্তুটার ছায়াটা এখানে যদি পড়ে, একটা এখানটা ডিপ ছায়া হবে, এখানে একটা ডিপ ছায়া হবে, আর একটা হালকা ছায়া পাশে হবে। সে পাশের হালকা ছায়াটাকে বলছে উপচ্ছায়া, হালকা ছায়া যেটা আছে, আর ভেতরের ডিপটাকে বলছে প্রচ্ছায়া। ঠিক আছে, তাহলে হয়ে গেল ছায়া প্রচ্ছায়া। এরপর আসছে রে আর বিম। রে আর বিমটা বিশাল ইম্পর্টেন্ট, কারণ ক্লাস 10-এ এগুলোকে নিয়ে আছে। লেন্স, তারপর অবতল দর্পণ, লেন্স, এগুলোতেই তোমাদের এই বিম আর রে কনসেপ্টটা জানতে হবে, তাছাড়া হবে না। রে, ওই জন্য আমি কনসেপ্টের জন্য আমি আগে রে আর বিমটাকে রেখেছি। রেটা কি? ধরো একটা সোর্স, এটা আলোর সোর্স, এখান থেকে আলো উৎপন্ন হচ্ছে, এখান থেকে আলো চারিদিকে ছড়িয়ে যাবে স্ফেরিক্যালের মতো। এটা তো শুধু 2D না, 3D, মানে এই দিকেও আসছে একটা ঠিক সময় আলো যেখান থেকে উৎপন্ন হচ্ছে চারিদিক থেকে এরকম এরকম ছড়িয়ে আসছে। মানে এখান থেকে ধরো আলো উৎপন্ন হচ্ছে, এইদিকে যাচ্ছে, কোনো নির্দিষ্ট দিক নেই, চারিদিক থেকে ছড়াচ্ছে। ওকে, তো সেরকমই এই চারিদিকে ছড়ানোর জন্য আলো যে পথে যাচ্ছে একটা ছোট পার্টিকেল, সেই একটা লাইনকে আমরা কি বলছি? রে। ওকে, আমরা একটা লাইনটাকে বলছি রে, আর অনেকগুলো রে একসাথে মিলে কি হচ্ছে? অনেকগুলো রে একসাথে মিলে কি হচ্ছে? বিম, বা এটাকে রেজও বলে, রেজও বলে। এই বিমের আবার কয়েকটা ভাগ আছে, ওই ভাগগুলো ইম্পর্টেন্ট, আসলে যখন পড়বে তখন বুঝতে পারবে। যখন 1 নম্বর কি? প্যারালাল বিম, প্যারালাল বিম, প্যারালাল মানে সমান্তরাল, এটাকে বলছে সমান্তরাল। সমান্তরাল কিরকম? এরকম, প্রতিটার সাথে প্রতিটা সমান্তরাল হবে। ওকে, 2 নম্বর কি? কনভার্জেন্ট। কনভার্জেন্ট, কনভার্জেন্ট মানে কি? কনভার্ট হচ্ছে মানে অভিসারী। অভিসারী মানে কি? বিভিন্ন দিক থেকে একটা নির্দিষ্ট বিন্দুতে মিলিত হচ্ছে, সেটাকে বলছে অভিসারী। ওকে, আর 3 নম্বর কি? ডাইভার্জেন্ট। ডাইভার্জেন্ট মানে অপসারী। অপসারী মানে একটা নির্দিষ্ট বিন্দু থেকে চারিদিকে ছড়িয়ে যাচ্ছে, সেটাকে বলছে অপসারী আলোক রশ্মিগুচ্ছ। ওকে, অপসারী আলোক রশ্মি হলে একটা বিন্দু থেকে বেরিয়ে যাবে, কারণ এটা কি হচ্ছে? এটা অপসারী হচ্ছে। আর অভিসারী মানে একটা নির্দিষ্ট জায়গায় মিলবে সবাই। এগুলো আস্তে আস্তে পড়বে, লেন্সে পড়ে কি হয়, কাকে কি লেন্স বলে, তখন এগুলো কাজে লাগবে। আমি ওই জন্য কনসেপ্টটা ক্লিয়ার করলাম যে কোনটাকে প্যারালাল বিম বলে, কোনটাকে কনভার্জেন্ট রে, এটাকে কনভার্জেন্ট রেজও বলা হয়। রেজও বলতে পারবে, কারণ অনেকগুলো আছে। অভিসারী, ডাইভার্জেন্ট, তাহলে এগুলো রে নয়, রে দিয়ে কোনোদিন ডাইভার্জেন্ট কনভার্জেন্ট হবে না, অনেকগুলো রে মিলিত হয়ে তখন হবে ডাইভার্জেন্ট। বা এরপর আসা যাক, রে বিম হয়ে গেল, বুঝতে পেরে গেলাম। এরপর ওয়েভ, এটাই হলো মেন জিনিস লাইটের, এটাই মেন জিনিস। এইটা জিনিস মানে এটা আছে ক্লাস 10-এর শেষের দিকে আছে, ওয়েভ কি, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ কি, ওয়েভ, কিন্তু এখান থেকে মেন জিনিস হলো এইগুলো কীভাবে আসে, ওই জন্য আমি ওয়েভটাকে রেখেছি। দেখো ওয়েভ, ওয়েভ মানে কি? তরঙ্গ। তাহলে তরঙ্গ কাকে বলছে? তরঙ্গ হলো কণার ডিস্টারবেন্স। ডিস্টারবেন্স মানে কি? কণার সচলন। যে কোনো কণা, এই কণাটা এদিকে এরকম কাঁপতে পারে, এক জায়গা থেকে অন্য জায়গায় আস্তে 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 এরকম কাঁপে। এর পাশের কণাটা এরকম কাঁপতে পারে, আবার এই কণাটা এরকম পাশাপাশি কাঁপতে পারে। এর ফলে ওয়েভের সৃষ্টি হয়। ওকে, এর ফলে ওয়েভের সৃষ্টি হয়। একটা জল আছে, জলের মধ্যে আমি ঢিল ফেলে দিলাম, তাহলে কি হচ্ছে? জলটা দেখবে এরকম কাঁপতে 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 যাবে, যাবে না, দেখাবে ওয়েভ, তাহলে ওইটাই হলো ওয়েভ। কিন্তু জলের স্থান পরিবর্তন হয় না। তাহলে ওয়েভটা কি? ওয়েভ হলো, তরঙ্গ হলো কণার সচলন। এর ফলে কি হয়? এনার্জি মানে শক্তি পরিবহন হয়।
মানে স্থানান্তরিত হয়, শক্তির স্থানান্তর বললে হবে, শক্তির স্থানান্তর হয়। মেইন জিনিস হলো শক্তির স্থানান্তর হয় এক জায়গা থেকে অন্য জায়গায়। ওকে, তাহলে তরঙ্গটা কি? তরঙ্গ হলো ডিস্টারবেন্স অফ পার্টিকেলস, অনেকগুলো পার্টিকেল, ডিস্টারবেন্স অফ পার্টিকেল। তাহলে এরপরে কি হচ্ছে? ট্রান্সফার অফ এনার্জি from one place to another. Okay, from one place to another, তাহলে এক জায়গা থেকে অন্য জায়গায় শক্তির পরিবহন হচ্ছে। ওকে, এটা কি বলছে? তরঙ্গ। তাহলে এরপর আমি তরঙ্গটা নিয়ে আলোচনা করছি। এই তরঙ্গের ভাগগুলো আমি বলে দিই, তাহলে সুবিধা হবে তোমাদের। তরঙ্গের সাধারণত দু ভাগে ভাগ করা হয়। একটা হলো, প্রথমেই বলে দিচ্ছি, দেখো, যার মাধ্যম লাগে, যার মাধ্যম লাগে। আর একটা কি? যার মাধ্যম লাগে না। যার মাধ্যম লাগে না তাকে কি বলছে? যার মাধ্যম লাগে তাকে বলছে মাধ্যম ছাড়া যেতে পারবে না, তাকে বলছে মেকানিক্যাল ওয়েভ। এটাকে বলছে মেকানিক্যাল ওয়েভ। আর এটাকে কি বলছে? নন মেকানিক্যাল। এটাকে তুমি নন মেকানিক্যাল ওয়েভ। ওকে, তুমি এটাকে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভও বলতে পারো, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, কারণ এর কোনো মাধ্যম লাগে না। দেখো, যদি মাধ্যম লাগতো ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের, তাহলে সূর্য থেকে যে সমস্ত আলো পৃথিবীতে আসছে, তাহলে তারা আসতে পারতো না, কারণ সূর্য থেকে পৃথিবীর মধ্যে অনেক শূন্যস্থানও আছে। তাহলে সূর্য থেকে পৃথিবীর মধ্যে যদি শূন্যস্থান থাকতো, আর ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ মানে এটাই হলো লাইট। ওকে, এটাই হলো লাইট। এই লাইটটা কি আসতে পারতো সূর্য থেকে পৃথিবীতে? আসতে পারতো না। তা নিশ্চয়ই লাইট বা ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন শূন্য মাধ্যমে আসতে পারে। ওই জন্য এটাকে বলছে মাধ্যম ছাড়া তরঙ্গ, যেটাকে বলছে নন মেকানিক্যাল ওয়েভ। আর এটা হলো মাধ্যমটাকে বলছে মেকানিক্যাল ওয়েভ। এই মেকানিক্যাল ওয়েভ কি তোমরা সবাই 7-8-এ পড়েছো। দুভাগে ভাগ করা হচ্ছে। একটা হচ্ছে তির্যক, আগে ইংলিশটা লিখে রাখছি, ট্রানভার্স ওয়েভ। আর একটা হচ্ছে লঙ্গিটিউডিনাল ওয়েভ। ট্রানভার্স মানে হলো তির্যক, আর এটাকে কি বলছে বলো? তোমরা জানো, অনুদৈর্ঘ্য তরঙ্গ। এবার তোমরা যদি ডিটেলসে জানতে চাও এগুলো কি, এগুলো আমি জাস্ট পরে বলে দেবো। ওয়েভ সম্বন্ধে যখন ডিটেলসে পড়াবো এগুলো সব ডিসকাশন করে দেবো। আপাতত এটা বোঝো লাইটটা কি। লাইটটা হলো এইটা। আর আমরা যেটা শব্দ তরঙ্গ পড়ি সেগুলো সব মেকানিক্যাল ওয়েভ। আমাদের সাউন্ড যে তরঙ্গ হয়, তারপর জলে ধরো বল পড়েছে বা ঢিল মারলে যে তরঙ্গ হয় সেটা হচ্ছে এইটা, মানে ওয়াটারের যে ওয়েভ হয় সেটা হচ্ছে এইটা। ওকে, আর সাউন্ড কি? সাউন্ড হলো অনুদৈর্ঘ্য তরঙ্গ। তার মানে কেন বলো তো? কারণ বায়ু মাধ্যম ছাড়া সাউন্ড শুনতে পাওয়া যাবে না, শূন্য মাধ্যমে সাউন্ড যাবে না। হ্যাঁ, আমি ধরো কথা বললাম, বায়ুতে অনেক কণা আছে, এই কণাটা আমি কথা বললাম, এই কণাটাকে আঘাত করলো, এই কণাটা তার পাশে কণাটাকে আঘাত করলো, তার পাশেটাকে আঘাত করলো, কিন্তু কণার স্থান পরিবর্তন হচ্ছে না। কণাটা পাশাপাশি একজনকে আরেকজনকে আঘাত করছে, দিয়ে আবার চলে আসছে। তার মানে মাস ট্রান্সফার হচ্ছে না, শুধুমাত্র এনার্জি ট্রান্সফার হচ্ছে। ওকে, এটাই হলো কণা। এটা হলো অনুদৈর্ঘ্য তরঙ্গ, মানে পাশাপাশি যাচ্ছে, মানে কণাটা যেদিকে যাবে, আমি জাস্ট ছোট করে বলে দিচ্ছি, এই ছোট ছোট কণাগুলো যেদিকে যাবে তার সাথে সমান্তরালে যে ওয়েভ যায় সেটা কি বলছে? অনুদৈর্ঘ্য তরঙ্গ, মানে হলো সাউন্ড। শব্দ তরঙ্গ হলো একদম অনুদৈর্ঘ্য তরঙ্গ, মানে কণার সরণ, মানে কণা যেটা কাঁপছে সেটা যেদিকে কাঁপছে সেই দিকে শব্দ যাচ্ছে। কণার সাথে তরঙ্গের গতির দিক সমান্তরাল বা একই বলতে পারো। ওকে,
সমুদ্রের উপর একই। কিন্তু তির্যক তরঙ্গে কি হচ্ছে, তির্যক তরঙ্গে হচ্ছে ওয়াটার, মানে জলে যে অনেক তরঙ্গ দেখতে পাওয়া যায়, ওয়াটার ওয়েভ, জলের তরঙ্গ, ওয়াটার ওয়েভ, ওয়াটার ওয়েভ, সেই সেটা দেখো তির্যক তরঙ্গটা হলো এরকম। কণাগুলো কি হচ্ছে, কণাগুলো এরকম এরকম হচ্ছে, মানে এটা তরঙ্গটা যাচ্ছে, তার মানে তরঙ্গটা কোন দিকে যাচ্ছে, এইদিকে যাচ্ছে। কণাগুলো কি হচ্ছে, ভালো করে বুঝে, এটা বিশাল ইম্পর্টেন্ট জিনিস, আমি বলে দিচ্ছি। কণাটা যাচ্ছে না, কণাটা, এগুলো ছোট ছোট সব কটা কণা, এগুলো ছোট ছোট সব কটা কণা, সব কণা নিয়ে গঠিত। কণাগুলো যাচ্ছে না, কণাটা শুধু নিজের জায়গা থেকে, এটা হলো সাম্য অবস্থা, এই জায়গা থেকে একবার উপরে যাচ্ছে, একবার নিচে আসবে, উপরে যাবে নিচে আসবে, মানে কণাগুলো এরকম হচ্ছে, ঠিক আছে, এরকম কণাগুলো হচ্ছে, কণাগুলো এরকম হচ্ছে, এরকম যাচ্ছে, এক একটা কণা এরকম এরকম সরণ হচ্ছে, কিন্তু তার ফলে ওয়েভটা এদিকে যাচ্ছে, সেটাই হচ্ছে তির্যক তরঙ্গ। মানে কণার যেদিকে সরণ হচ্ছে, মানে কণার সরণ ওয়েভের সাথে, ওয়েভ মানে তরঙ্গ, তরঙ্গের গতির সাথে লম্ব, এটা মেন। দেখো এটা কণা যাচ্ছে, কণার গুলো কোন দিকে হচ্ছে, এইদিকে, আর তরঙ্গ কোন দিকে হচ্ছে, এইদিকে, তার মানে এই দুটো 90 ডিগ্রি, এটাকে বলছে তির্যক তরঙ্গ। আর দুটো, এই দুটো যেগুলো সেম ফেজে আছে, কনজুগেটিভ, মানে পর পর, তাহলে এইটার সাথে এটাও হতে পারে, এটাও ল্যামডা হতে পারে, তুমি এইটার সাথে এইটাও নিতে পারো ল্যামডা, এটাও ল্যামডা, মোটামুটি পর পর দুটো কনজুগেটিভ পয়েন্টের মধ্যবর্তী দূরত্বটাকে বলছে তরঙ্গ দৈর্ঘ্য, যেগুলো সেম ফেজে আছে। ওকে, তার মানে এটা হলো তরঙ্গ দৈর্ঘ্য। আর ভিটা কি, আর ফ্রিকোয়েন্সি মানে তরঙ্গ কম্পাঙ্ক, কম্পাঙ্ক মানে কি ফ্রিকোয়েন্সি, এটা হলো ওয়েভ লেন্থ, বাংলার ইংলিশ টার্মগুলো লিখে দিচ্ছি, ওয়েভ লেন্থ, ওয়েভ লেন্থ তাহলে বুঝতে পেরেছো। কম্পাঙ্ক কি, কম্পাঙ্ক হলো মিউ, এটাকে বলছে ফ্রিকোয়েন্সি, ফ্রিকোয়েন্সি, ফ্রিকোয়েন্সি মানে হলো এক সেকেন্ডে যত সংখ্যক, টোটাল নাম্বার, মানে সংখ্যক, এক সেকেন্ডে কত কার সংখ্যা, না তরঙ্গের সংখ্যা, তরঙ্গ, পূর্ণ তরঙ্গ, এক সেকেন্ডে যতগুলো পূর্ণ তরঙ্গের সৃষ্টি হবে সেটাই হচ্ছে ফ্রিকোয়েন্সি, মানে একক সময়ে যে পরিমাণ পূর্ণ তরঙ্গের সৃষ্টি হচ্ছে, যে কটা, তাকে বলছে ফ্রিকোয়েন্সি, মানে নাম্বার অফ ওয়েভ, ফুল ওয়েভ পার সেকেন্ড, এটাই হচ্ছে ফ্রিকোয়েন্সি। আর বেগ কি জানি, বেগ মানে ভি, কম্পাঙ্কটা কি, এক সেকেন্ডে যতগুলো পূর্ণ তরঙ্গ সৃষ্টি হচ্ছে, তাহলে পূর্ণ তরঙ্গের সংখ্যা কত, মিউ, তাহলে এক সেকেন্ডে সৃষ্টি হচ্ছে, এক সেকেন্ডে কতগুলো পূর্ণ তরঙ্গ সৃষ্টি হচ্ছে, মিউটা। এবার কি, তাহলে এক সেকেন্ডে যদি মিউটা হয়, তাহলে তাহলে মিউটা তরঙ্গ আছে, তাহলে একটা তরঙ্গের দৈর্ঘ্য কত, ল্যামডা, তাহলে মিউটা তরঙ্গের দৈর্ঘ্য কত, তাহলে একটা তরঙ্গের দৈর্ঘ্য কত, একটি তরঙ্গের দৈর্ঘ্য কত, ল্যামডা, আমরা জানি একটা তরঙ্গের দৈর্ঘ্য ল্যামডা, তাহলে কটা তরঙ্গ আছে, মিউটা, তাহলে মিউটা তরঙ্গের দৈর্ঘ্য কত, কি হবে, গুণ হবে, একটা বলে দিয়েছি মিউটা বার করতে হবে, তাহলে মিউ ইন্টু ল্যামডা, এটাই কি দূরত্ব, কতটা দূরত্ব, এক সেকেন্ডে যেতে যাচ্ছে, তার মানে ওইটাই আমরা লিখতে পারি ভি সমান মিউ ইন্টু ল্যামডা, ভি বা সি লিখছি এখানে, সি সমান, এটা তো সি, সি লিখছি সুবিধা হবে যেহেতু আলো, সি সমান মিউ ইন্টু ল্যামডা, সিটা কি আলোর বেগ, মিউটা কি আলোর ফ্রিকোয়েন্সি, আর ল্যামডাটা কি আলোর তরঙ্গ। তাহলে কিভাবে রিলেট করবে এটা জাস্ট মনে রাখো, এটা যে কোনো কম্পিউটার পরীক্ষা ইম্পর্টেন্ট, কিন্তু ই হলো এনার্জি, ই সমান এইচ ইন্টু মিউ, ই হলো এনার্জি, এইচ হলো, এইচটা কনস্ট্যান্ট, হ্যাঁ এটা প্লাঙ্কের কনস্ট্যান্ট, এটা জাস্ট মুখস্থ করে নেবে, অতটা ইম্পর্টেন্ট নয় কম্পিউটার, কিন্তু এই জিনিসটা সিকুয়েশনটা ইম্পর্টেন্ট, প্লাঙ্ক কনস্ট্যান্ট মানে ধ্রুবক, গণিত মিউটা কি ফ্রিকোয়েন্সি, সবাই জানো, এবার তো বললাম ফ্রিকোয়েন্সি, তাহলে এইটা সূত্র ই সমান এইচ ইন্টু মিউ, তাহলে দেখো ফ্রিকোয়েন্সি যত বাড়বে এনার্জি কি হবে, এটা কি সমান আছে, তেমন সমানুপাতিক,
যেহেতু এইচটা কনস্ট্যান্ট তাহলে মিউটা কি সমানুপাতিক, মানে ফ্রিকোয়েন্সি বাড়লে মিউ কি হবে, বাড়বে, মানে ফ্রিকোয়েন্সি বাড়লে এনার্জি বাড়বে, আর মিউ যদি কমে এনার্জিও কমবে। তাহলে একটা ওয়েভলেন্থে যদি ফ্রিকোয়েন্সি বেশি হয়, ফ্রিকোয়েন্সি বেশি মানে কি ভালো করে বোঝো, ফ্রিকোয়েন্সি বেশি মানে কি, আমি দুটো ওয়েভলেন্থ দেখাচ্ছি, এইটা আর এইটা, এটা একটা আছে একটা এইটা আছে, তাহলে বোঝো একটা জিনিস বোঝো, জিনিসটাতে কি, তাহলে এই দুটোর মধ্যে কার, এটা এ এটা বি, এই দুটোর মধ্যে কার ফ্রিকোয়েন্সি বেশি হবে, ফ্রিকোয়েন্সি কার বেশি হবে, এইটার ফ্রিকোয়েন্সি বেশি, দেখি মনে হচ্ছে 1 সেকেন্ডে অনেকগুলো বেশি হচ্ছে, আর এটা 1 সেকেন্ডে অতটা যাচ্ছে, মানে কার ফ্রিকোয়েন্সি বেশি, এর ফ্রিকোয়েন্সি, তাহলে ফ্রিকোয়েন্সি অফ এ অনেক বেশি ফ্রিকোয়েন্সি অফ বি এর থেকে, তাহলে কার এনার্জি বেশি হবে, এটার এনার্জি বেশি হবে। কিন্তু ভালো করে দেখো এর ওয়েভলেন্থ দেখো, এখান থেকে এইটা, এর ওয়েভলেন্থ এখান থেকে এইটা ল্যামডা এ, আর এর ওয়েভলেন্থ দেখো কত, ল্যামডা বি। এটা ভালো করে ইন্টারেস্টিং জিনিস, দুটো ওয়েভ আছে, এর ফ্রিকোয়েন্সি কি, এর ওয়েভলেন্থ কি ছোট, এর ওয়েভলেন্থ বড়, তাহলে এর ফ্রিকোয়েন্সি কি, ফ্রিকোয়েন্সি এর অনেক বেশি, তাহলে ওয়েভলেন্থ কি এর ওয়েভলেন্থ বি এর থেকে অনেক কম, তাহলে এখানটা বোঝো ফ্রিকোয়েন্সির সাথে ওয়েভলেন্থ ব্যস্ত অনুপাতিক, ফ্রিকোয়েন্সি বাড়লে ফ্রিকোয়েন্সি এর বেশি ওয়েভলেন্থ কম, ফ্রিকোয়েন্সি এর কম ওয়েভলেন্থ অনেক বেশি। তাহলে দেখো এনার্জির সাথে ফ্রিকোয়েন্সির কি সম্পর্ক, কার এনার্জি বেশি, এইটার ওপরেরটার, তাই তো, আমি এখানে লিখছি যাতে সুবিধা হয় বোঝার জন্য। তাহলে এটাও বেশি কার থেকে, বি এর থেকে, তাহলে এখান থেকে বুঝতে পারছো যার ফ্রিকোয়েন্সি বেশি তার এনার্জি বেশি হবে, কিন্তু যার ওয়েভলেন্থ কম তার এনার্জি বেশি। তাহলে এখানে আসছি ভ্যারিয়াস মিউ, দেখো আবার কি এই সূত্রটি আমি বসাচ্ছি, এই সূত্রটা এখানে বসাচ্ছি, সমান এইচ ইন্টু মিউ এর বদলে কি বসাবো, আমরা কি জানি সি সমান মিউ ইন্টু ল্যামডা, সি সমান মিউ ইন্টু ল্যামডা, এই যে সি সমান সরি মিউ ইন্টু ল্যামডা, সি সমান মিউ ইন্টু ল্যামডা। তাহলে এই এখানে মিউটার বদলে তাহলে এখান থেকে মিউ সমান কি বার করতে পারি, মিউ সমান সি বাই ল্যামডা, মিউ সমান সি বাই ল্যামডা, যেহেতু গুণ আছে সি বাই ল্যামডা, তাহলে এখানে ল্যামডা মানটা বসিয়ে দাও, সি ইন্টু ল্যামডা। দেখো এখানে সিটা কি আলোর ভেলোসিটি, এটা কনস্ট্যান্ট, এইচটা কি প্ল্যাঙ্কের ধ্রুবক, এটাও কনস্ট্যান্ট, তাহলে সমানটাকে চিহ্ন থেকে তুলে দিতে পারলে আমরা কি করবো, সমান 1/λ। তাহলে দেখো তরঙ্গদৈর্ঘ্যের সাথে এনার্জির কি সম্পর্ক, ব্যস্ত, তরঙ্গদৈর্ঘ্য কম্পাঙ্কের সাথে এনার্জির কি সম্পর্ক, সরল, তার মানে এইটা বাড়লে এটা কমবে, কিন্তু তরঙ্গদৈর্ঘ্য যদি বাড়ে, তরঙ্গদৈর্ঘ্য বাড়লে কি হবে, এনার্জি কমবে, তরঙ্গদৈর্ঘ্য কমলে এনার্জি বাড়বে, বুঝতে পেরেছ, ক্লিয়ার। তার মানে ওয়েভের যে শক্তি সেটা সমানুপাতিক কার সাথে, কম্পাঙ্কের সাথে, আর শক্তিটা কি ব্যস্তানুপাতিক কার সাথে, তরঙ্গ দৈর্ঘ্যের সাথে, মানে যার যত বড় তরঙ্গ দৈর্ঘ্য হবে তার শক্তি তত কম হবে। আর এদিকে আছে বেগুনি মানে ভায়োলেট, ধরো ভায়োলেটের কি, রেডের কি ল্যামডাটা বেশি, ল্যামডা অফ রেড বেশি ল্যামডা অর ভায়োলেটের থেকে, লাল আলো তরঙ্গ দৈর্ঘ্য অনেক বেশি ভায়োলেটের থেকে, তাহলে কি, তাহলে লাল আলোর শক্তি কি হবে, শক্তি অনেক কম হবে কার থেকে, ভায়োলেটের থেকে, ওকে। তাহলে লাল আলোর কম্পাঙ্কটা কি হবে, মিউ অফ রেড কি হবে, কম্পাঙ্ক কম হবে কার থেকে, ভায়োলেটের থেকে, তাই না। এটা বিশাল ইম্পর্টেন্ট জিনিস, লাল আলো আর বেগুনি আলো, এটা পরে আস্তে আস্তে, তাহলে পরের দিন